মিতভাষী সুমিত্রার মুখে সব সময় একটা মেকি হাসি লেগে থাকে। ওই অঞ্চলের মেয়েরা ওনার কাছেই আসে রূপচর্চার আড়ালে নিজেদের সংসারের ক্লান্তি উগড়ে দিতে। সুমিত্রা মন দিয়ে শোনেন, মাথায় হাত বুলিয়ে দেন, ঠিক যেন ওদের এক পরম আশ্রয় তিনি। অদ্ভুত আকর্ষণ রয়েছে যেন মেয়েগুলোর সুমিত্রার উপর। তবে সুমিত্রার আসল ম্যাজিক কিন্তু লুকিয়ে আছে ভেতরের ঘরের একটা অন্ধকার লকার ক্যাবিনেটে। সেখানে মখমলের কাপড়ে মোড়া রয়েছে একটা পুরনো সিলভার রঙের লিপস্টিক কেস। কোনো ব্র্যান্ডের নাম নেই, তলায় শুধু একটা স্ক্র্যাচ করা হরফে লেখা শেড নাম্বার 1313। লিপস্টিকের রংটা অদ্ভুত, গাঢ় খয়েরি আর কালচে লালের একটা মিশেল। এক কথায় ঠিক যেন জমাট বাঁধা রক্ত। সুমিত্রা কিন্তু সহজে ওটা বের করেন না। তার কারণ বড় অদ্ভুত। ওই বিশেষ রং ঠোঁটে লাগালেই সাধারণ দেখতে মেয়েটাও কেমন ভয়ানক উগ্র সুন্দরী হয়ে ওঠে। বইপাড়া লাইভ গল্পের বিচিত্র ডোজ বইপাড়া থেকে রোজ প্রতি শনিবার ঠিক রাত 8টায় আমরা থাকব আপনাদের সাথে বইপাড়া থেকে সরাসরি। এই অনুষ্ঠানের যে কোনো অংশের কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের বইপাড়া লাইভের নিবেদন দেবশ্রী রায় রচিত ছোট গল্প শেড নাম্বার 1313। এটি বইপাড়া লাইভের দ্বিতীয় অরিজিনাল গল্প। রাত তখন 2টো। বাইরে কালবৈশাখীর ঝড় বৃষ্টির শব্দকে ছাপিয়ে অনিশের ঘুমটা ভেঙে গেল ঘরের ভেতরের একটা অদ্ভুত আওয়াজে। একটা চিড়চিড়ে খসখসে শব্দ, ঠিক যেন ঘরের ভেতরে কেউ ছুরিতে শান দিচ্ছে। ধর্মর করে উঠে বসল অনিশ। ড্রেসিং টেবিলের টিমটিমে নীল নাইট ল্যাম্পের আলোয় যা দেখল তাতে ওর মেরুদণ্ড বেয়ে একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। বিছানায় ওর পাশে তিতলি অঘরে ঘুমোচ্ছে, কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার সামনে পিঠ ফিরিয়ে বসে আছে হুবহু তিতলির মতোই দেখতে আরেকটা অবয়ব। তার পরনেও তিতলির নীল নাইটি, চুলগুলো পিঠের উপর ছড়ানো। ভয়ে অনিশের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সে দেখল আয়নার ওপারে বসা অবয়বটা অত্যন্ত মন্থর গতিতে নিজের ঠোঁটে একটা গাঢ় খয়েরি আর কালচে লালের মিশেলের একটা অদ্ভুত লিপস্টিক ঘষছে। আর ওটা যত ঘষছে, বিছানায় শুয়ে থাকা আসল তিতলির শরীরটা যেন একটু একটু করে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। চামড়ার তলা থেকে কে যেন তার সমস্ত রক্ত আর জীবনী শক্তি শুষে নিচ্ছে। হঠাৎ আয়নার ভেতরের অবয়বটা ঘাড় ঘুরিয়ে তাকালো অনিশের দিকে। তার চোখ দুটো কুচকুচে কালো, কোনো মনি নেই। অনিশকে দেখেই সে বিকট শব্দে অট্টহাস্য করে উঠল। তারপর ঘটল আরো বিভৎস এক ঘটনা। 9 দিন আগের কথা। পাইকপাড়ার একটা শান্ত নিরিবিলি গলির 2 কামরার একতলা একটা বাড়িতে থাকে তিতলি আর অনিশ। ঠিক 1 বছর 5 মাস 22 দিনের বিবাহিত জীবন ওদের। একেবারে নির্ঝঞ্ঝাট সাদামাটা। অনিশ তিতলি দুজনেই আইটি সেক্টরে কর্মরত। সকাল 8:30টার মধ্যে অনিশ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেও তিতলির কাজ মূলত ওয়ার্ক ফ্রম হোম। তবে মাসে 7-8 দিন তিতলিকেও ছুটতে হয় অফিসে। নিয়মিত যেতে না হলেও কাজের চাপ বেজায় থাকে বেচারির উপর। ইদানিং চাপ আরও বেড়েছে একটা প্রমোশন পেয়ে। কাজের চাপে নিজের যত্ন নেওয়ার সময়টুকুও যেন আর হয়ে ওঠে না। এই নিয়ে অনিশ মাঝে মাঝে তিতলিকে বকাঝকাও দেয়। তাতেও কাজ না হলে কখনো কখনো মজার ছলেই অনিশ বলে, আয়নার দিকে তাকিয়ে দেখেছো নিজেকে? দিন দিন কিন্তু পেতনি হয়ে উঠছো। তিতলি বোঝে অনিশ এসব বলে তিতলিকে খেপিয়ে দেয়, যাতে ও একটু নিজের খেয়াল রাখে। তবে এসব পেতনি টেতনি বললে কোথাও একটু যেন মনের মধ্যে খুঁতখুঁত করে। বেশ সুন্দরী বলে পাড়ায় একটা সুনাম আছে ওর।
তিতলি হেঁটে গেলে যে রাস্তার মানুষগুলো ওর দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে থাকে সেটা বেশ জানেও নিজেও। বিয়ের আগে তো অনিশকেও কতবার দেখেছে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকতে। পাইকপাড়ার ক্লাব ঘরটাতে অনিশ বন্ধুদের সাথে সন্ধেবেলা আড্ডা দিত যখন, তখন তিতলি টিউশন থেকে ফিরত। তিতলির দিকে অমন করে তাকিয়ে থাকতে দেখে পেছন থেকে ওর বন্ধুরা যে টিটকিরি মারত সেগুলো তিতলিরও কান এড়াতো না। তাই এখন মজা করেও ওকে অনিশ পেতনি বললে কোথায় যেন ওর একটু মনটা খচখচ করে। এতক্ষণ ল্যাপটপ নিয়ে বসে কাজ করতে করতেও পুরনো কথাগুলো মাথার মধ্যে চক্কর কাটছিল। কারণ আর কিছুই না, সকালে অফিসে যাওয়ার ঠিক আগেই অনিশ ওকে আবার পেতনি বলে খেয়ে পিয়েছে। পরপর দুটো অ্যাসাইনমেন্ট শেষ করে ল্যাপটপ থেকে ঘাড়টা তুলল তিতলি। দিন রাত ল্যাপটপের সামনে বসে বসে ইদানিং খুব ঘাড়ে আর পিঠে ব্যথা হচ্ছে। তবে আজকের মতো খুব বেশি কাজ আর বাকি নেই। ঘড়ির দিকে চোখ যেতে তিতলি দেখল প্রায় 2:30। একটু ব্রেক নিয়ে লাঞ্চ সেরে আবার বসবে ভেবে উঠে দাঁড়ালো। দুহাত ওপর দিকে করে একটু শরীরটাকে স্ট্রেচ করে নিতে গিয়েই চোখ আটকালো আয়নার দিকে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে নিজের প্রতিবিম্বের চোখে চোখ মেলালো। কয়েক মুহূর্ত স্থির তাকিয়ে থাকলো, আর তারপর একটু মিষ্টি হেসে আয়নার নিজের ছায়ার দিকে তাকিয়ে বলল, আর 4টে সাড়ে 4টের মধ্যে অফিসের কাজ সেরে নিলে হাতে সময় পাবো অনেকটা। অনিশের আস্তে আস্তে তো সেই রাত 9টা, তার আগে পার্লারে যাব। সত্যি চোখ মুখের কি হাল হয়েছে। পার্লার থেকে ঝকঝকে হয়ে ফিরে অনিশকে আজ চমকে দেব। কথা শেষ করে বাচ্চা মেয়ের মতো খিলখিল করে নিজের মনেই হেসে ফেলল তিতলি। সব সেরে যখন ল্যাপটপের ঝাঁপ বন্ধ করল তখন প্রায় 6:45। যা, সেই দেরি হয়ে গেল, পার্লার বন্ধ না হয়ে যায়। ভাবতে ভাবতে তাড়াহুড়ো করে সালোয়ার কামিজটা পরে নিয়েই পা বাড়ালো রাস্তায়। রাস্তায় নেমেই খেয়াল হলো বিয়ের আগে যে পার্লারে তিতলি যেত সেটা তো বেশ কয়েক মাস হলো বন্ধ হয়ে গেছে। তাহলে আর কি, অন্য কোথাও যেতে হবে। মোট কথা আজ আমি ক্লান্তি ঝেড়ে ঝকঝকে হয়েই ফিরবো। দমদমের দিকে যেতে গিয়ে ছানাপট্টির ভেতরে এক গলির মধ্যে একটা ছোট মতো পার্লার চোখে পড়েছিল তিতলির। অগত্যা সেখানে যাওয়া ছাড়া উপায় নেই। একটা রিক্সা নিয়ে মিনিট 10-এর মধ্যেই তিতলি পৌঁছে গেল গন্তব্যে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে পার্লারের দরজার ওপর টাঙানো সাইনবোর্ডের দিকে তাকালো। একটা রংচটা রোদে জ্বলা ফ্যাকাশে হলুদ সাইনবোর্ডের উপর কালো কালিতে লেখা অনন্যা বিউটি পার্লার। পার্লারের পাশেই একটা প্রাচীন বটগাছ থেকে অসংখ্য ঝুড়ি নেমে এসে আড়াল করে দিয়েছে সাইনবোর্ডের বেশ কিছুটা। গাছের পাতাগুলোর ওপর এমনভাবে রাস্তার আলো এসে পড়েছে যে পাতার ছায়াগুলোকে সাইনবোর্ডের উপর মনে হচ্ছে যেন ডাইনির আঙুল। দরজা ঠেলে তিতলি ভেতরে উঁকি দিল। ভেতরে একটা হলুদ আলো জ্বলছে। 3টে সিটের একটাতে আয়নার দিকে মুখ করে বসে রয়েছেন একজন ভীষণ সুন্দরী মহিলা, বয়স 30-এর আশেপাশে, মুখে হালকা প্রসাধনী। আয়নার মধ্যে দিয়ে তিতলিকে দেখতে পেয়ে সেই মহিলা চেয়ারে বসেই খুব আন্তরিক গলায় বলে উঠলেন, চলে এসো ভেতরে। তিতলি তড়িঘড়ি ঢুকতে গিয়ে চৌকাঠে খুব জোরে একটা হোঁচট খেল। ডান পায়ের বুড়ো আঙুলে বেশ জোরে চোট লাগলো। ভদ্রমহিলা দেখতে পেয়ে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে ওর কাছে উঠে এলেন। ইস, খুব জোরে লাগলো তো তোমার গো। তিতলি একটু অপ্রতিভ হয়ে বলে উঠল, না না, তেমন কিছু না, আঙুলে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে এখনই। ভদ্রমহিলা একটু হেসে একটা চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, আচ্ছা বসো এখানে। তিতলি ভদ্রমহিলার নির্দেশ মতো সেই চেয়ারে বসল এবং এতক্ষণে ভালো করে ভেতরটা দেখল। ঘরের মধ্যে কেমন একটা ঘোলাটে আলো জ্বলছে। সস্তা ট্যালকাম পাউডার আর ল্যাভেন্ডার রুম স্প্রে মেশানো একটা ভারী গুমোট গন্ধ আসছে ভেতরে, কেমন যেন দম বন্ধ করা। পার্লারের মালকিন সুমিত্রা
এই বাড়িরই ওপরতলায় একা থাকেন। মিতভাষী সুমিত্রার মুখে সব সময় একটা মেকি হাসি লেগে থাকে। ওই অঞ্চলের মেয়েরা ওনার কাছেই আসে রূপচর্চার আড়ালে নিজেদের সংসারের ক্লান্তি উগড়ে দিতে। সুমিত্রা মন দিয়ে শোনেন, মাথায় হাত বুলিয়ে দেন, ঠিক যেন ওদের এক পরম আশ্রয়ে তিনি। অদ্ভুত আকর্ষণ রয়েছে যেন মেয়েগুলোর সুমিত্রার উপর। তবে সুমিত্রার আসল ম্যাজিক কিন্তু লুকিয়ে আছে ভেতরের ঘরের একটা অন্ধকার লকার ক্যাবিনেটে। সেখানে মখমলের কাপড়ে মোড়া রয়েছে একটা পুরনো সিলভার রঙের লিপস্টিক কেস। কোনো ব্র্যান্ডের নাম নেই, তলায় শুধু একটা স্ক্র্যাচ করা হরফে লেখা শেড নাম্বার 1313। লিপস্টিকের রংটা অদ্ভুত, গাঢ় খয়েরি আর কালচে লালের একটা মিশেল। এক কথায় ঠিক যেন জমাট বাঁধা রক্ত। সুমিত্রা কিন্তু সহজে ওটা বের করেন না। তার কারণ বড় অদ্ভুত। ওই বিশেষ রং ঠোঁটে লাগালেই সাধারণ দেখতে মেয়েটাও কেমন ভয়ানক উগ্র সুন্দরী হয়ে ওঠে। শুধুমাত্র অল্প বয়সী মেয়েদেরই সুমিত্রা ওই লিপস্টিক লাগিয়ে দেন। লিপস্টিক লাগানোর পর সুমিত্রা সেই মেয়েদের চিবুকটা আলতো করে ধরে আয়নার সামনে দাঁড় করান। ওনার গলায় তখন অদ্ভুত এক ঠান্ডা আদেশ শোনা যায়। এটা নিয়ে যাও, আর এই রূপ যদি ধরে রাখতে চাও তাহলে রোজ সকালে উঠেই এই রং ঠোঁটে লাগিয়ে নেবে। খবরদার, এটা লাগাতে ভুলে যেও না কোনোদিন। মেয়েরা কিছু না ভেবেই ঘাড় হেলিয়ে মন্ত্রমুগ্ধের মতো শোনে সুমিত্রার কথা। কিন্তু এর পেছনের আসল সত্যিটা কেউ জানে না। তিতলি এত কিছু জানে না। চারদিকে চোখ বুলাতে বুলাতে ও বলল, আমি এই প্রথম এখানে এলাম। সুমিত্রা চোখ সরু করে অদ্ভুত লোলুপ দৃষ্টিতে এতক্ষণ ওকে দেখছিলেন। তিতলির কথা শুনে গলা খাঁকড়ে উত্তর দিলেন, হ্যাঁ, তোমাকেও তো আমি এই প্রথমবারই দেখলাম। তুমি আজ খুব ভালো দিনে এসেছো। আজ থেকে 9 দিন পরেই পূর্ণিমা। তিতলি বুঝল না পূর্ণিমার সাথে ওর এখানে আসার সম্পর্কটা কি। অবাক হয়ে তাকাতেই সুমিত্রা একটু মিষ্টি হেসে উত্তর দিলেন, আমি প্রতি পূর্ণিমার রাতেই পুজো করি, আর আমার সব পরিচিত মানুষকেও ডাকি। তুমি আজ এলে বলে পরিচয়টাও হয়ে গেল তোমার সাথে। তুমি কিন্তু অবশ্যই আসবে সেদিন। উত্তরে তিতলি আর কিছু বলল না, শুধু একটু হাসি ফিরিয়ে দিল। এরপর 2-4টে কথাবার্তা চালাচালি করতে করতে রূপচর্চার যাবতীয় ধাপ শেষ হয়ে গেলে তিতলি বিল মিটিয়ে বেরোতে যাবে, ঠিক সেই সময় সুমিত্রা তার গোপন ড্রয়ার থেকে বের করলেন সেই রূপলি কেসটা। তিতলির ঠোঁটে আলতো করে বুলিয়ে দিলেন সেই জমাট রক্তের মতো রং। আয়নায় নিজের দিকে তাকিয়ে তিতলি নিজেই চমকে উঠল। ওর ঠোঁট দুটো কেমন টকটকে লাল, সতেজ আর মারাত্মক আকর্ষণীয় দেখাচ্ছে। সাথে তিতলির সম্পূর্ণ ব্যক্তিত্ব। নিজের চেহারার এমন অসাধারণ রূপান্তর দেখে ভীষণ খুশি হলো তিতলি মনে মনে। সুমিত্রা পেছনে দাঁড়িয়ে আয়নায় তিতলির চোখের দিকে তাকিয়ে বললেন, দারুণ মানিয়েছে না? এটা রেখে দাও তোমার কাছে, রোজ মনে করে লাগিও। তারপর গলাটা আরও নামিয়ে তিতলির কানের পাশে মুখ নিয়ে ফিস ফিস করে কেটে কেটে বললেন, রোজ সকালে উঠেই লাগাবে এটা। খবরদার, ভুল যেন না হয়। তিতলি সম্মোহিতের মতো ঘাড় নাড়ালো। তারপর যন্ত্রচালিতের মতো লিপস্টিকটা ব্যাগে পুরে বাড়ি ফিরল। তবে বাড়ি ফেরার পথে তিতলির মনে হলো ওর ঠোঁটের চামড়াটায় একটু যেন টান ধরছে। ঠোঁট ফাঁক করতে গেলে কেমন একটা অস্বস্তি হচ্ছে। জিভ দিয়ে ঠোঁটের ওপরটা হালকা করে বোলাতে গিয়ে তিতলির যেন মনে হলো লিপস্টিকের স্বাদটা কেমন রক্তের মতো নোনতা। বাড়ি ফেরার পর থেকেই একটা অদ্ভুত পরিবর্তন শুরু হলো ওর মধ্যে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সে বারবার ওই লিপস্টিকটা লাগাতে লাগলো। ওটা ঠোঁটে ছোঁয়ালেই শরীরের ভেতর কেমন যেন একটা তীব্র অহংকার আর হিংস্র আত্মবিশ্বাস চাঁড়া দিয়ে ওঠে। বাড়ি ফিরে অনিশও চমকে উঠল তিতলিকে দেখে। তিতলিকে একই সাথে ভীষণ সুন্দর আর উগ্র লাগছে। এই উগ্র সৌন্দর্য তো
ওর মধ্যে এর আগে ছিল না? তবে এসব চিন্তাকে বিশেষ পাত্তা দিল না অনিশ। তিতলি যে নিজেকে একটু হলেও সময় দিয়েছে, এতেই অনিশ খুশি। তবে পরের দিন থেকে তিতলি খেয়াল করলো একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে ওর সাথে। ওর চরিত্রে কোথাও একটা বড়সড় পরিবর্তন হচ্ছে। অফিসে বা বাড়িতে কেউ কোনো কথা বললে ওর উত্তর দেওয়ার ইচ্ছেটাই যেন মরে যাচ্ছে। ও সবার কথা শুনছে, কিন্তু সেই শোনা ওর ভেতর পর্যন্ত পৌঁছাতে পারছে না। ওর মধ্যে একটা তীব্র শীতল অহংকার দানা বাঁধছে একটু একটু করে। অনেক সেই রাতে যখন ওর হাত ধরতে এলো, তিতলি ওর দিকে এমন এক হিংস্র দৃষ্টিতে তাকালো যে অনিশ একদম কুঁকড়ে গেল। তিতলির ধীরে ধীরে খিদেও যেন কমে যেতে শুরু করলো। রান্না করা খাবারগুলো দেখলেই ওর খিদে মরে যায়, অথচ কাঁচা মাংস দেখলেই ওর জিভ থেকে জল গড়িয়ে পড়ে। কাঁচা মাছ মাংসের প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মেছে তিতলির আজকাল। পার্লার থেকে ফেরার দিন চারেক পরের কথা। সেদিন অনিশ সন্ধেবেলা বাড়ি ফিরে তিতলির পছন্দের লেমন গ্রিলড ফিশ বানিয়েছিল। কিন্তু ডাইনিং টেবিলে বসে অবাক হলো অনিশ। পছন্দের খাবারের দিকে কোনো ভ্রুক্ষেপই নেই যেন তিতলির। কেমন যেন উসখুস করছে ও সমানে। এক দুবার অনিশ ওকে খাইয়ে দেওয়ার পর আর কিছুতেই তিতলি পোড়া মাছগুলো খেলোই না। মনটা একটু খারাপ হলো অনিশের। তবে তিতলিকে এ নিয়ে আর কিছু বললও না। ও শুধু বলল, তিতলি, কয়েকটা মাছ ম্যারিনেট করে রান্নাঘরেই রেখেছি, তুমি তো আর খেলে না, তাই ওগুলো আর বানালাম না। একটু ফ্রিজে ঢুকিয়ে দিও সব। তিতলির কানে সেই কথা পৌঁছালো কিনা ঠিক বুঝল না অনিশ। খাওয়া শেষ করে উঠে ঘরের দিকে পা বাড়াতে গিয়ে থমকে গেল অনিশ। রান্নাঘরের থেকে কেমন একটা আওয়াজ আসছে, আর সেদিকে চোখ যেতেই গায়ের রক্ত হিম হয়ে গেল ওর। অনিশ দেখল ম্যারিনেট করা কাঁচা মাছগুলো তিতলি খাচ্ছে পরম সুখে, চোখ বুজে। যত দিন যাচ্ছে তিতলির আচরণ ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক হয়ে উঠছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ও তীব্র এক আকুলতা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দৌড়ে যায় ওই লিপস্টিকটা একবার শুধু ঠোঁটে ছোঁয়ানোর জন্য। ওটা না লাগালে তিতলির মনে হয় ও বুঝি আর বাঁচবে না। তিতলির এই অদ্ভুত পরিবর্তন অনিশকে ভীষণ দুশ্চিন্তায় ফেলে দিল। শহরের বিখ্যাত মনোবিদ ডাক্তার সুব্রত মুখার্জির সাথে কথা বলল অনিশ, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেল প্রায় 12 দিন পরের। তবে ডাক্তার মুখার্জি ততদিন পর্যন্ত তিতলিকে বেশি করে সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন অনিশকে। ডাক্তার মুখার্জির কথা মতো সেদিন অনিশ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলো তিতলির সাথে সময় কাটানোর জন্য। তিতলিকে আজকাল কেমন অচেনা লাগছে অনিশের। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিজের আর তিতলির জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে বসলো তিতলির পাশে। ওদের পুরনো দিনগুলো নিয়ে গল্প জমল অনিশ। প্রথম দিকে খুব একটা উত্তর না দিলেও ধীরে ধীরে তিতলিও সেই সময়ের ছোট ছোট ঘটনাগুলো নিয়ে কথা বলতে শুরু করলো। কিছুটা নিশ্চিন্ত হয়ে অনিশ এবার ওকে হাসানোর জন্য ওদের বিয়ের অ্যালবামের একটা ছবি দেখালো। সেই ছবিটা তোলার মুহূর্তের ঘটনাটা মনে করে তিতলি হাসতে গেল। আর ঠিক তখনই মনে হলো ওর ঠোঁটের ওপর কেউ যেন ব্লেড দিয়ে নিখুঁতভাবে চিড়ে দিল। রক্ত নেমে এলো তিতলির চিবুক বেয়ে। অনিশ বিস্ময়ে হতবাক হয়ে গেল এই অদ্ভুত ঘটনা দেখে। ঠোঁট চুইয়ে গড়াতে থাকা রক্তের ধারা তিতলি চেটে নিল এক অদ্ভুত সুখে। এই উষ্ণ নোনতা স্বাদ এখন তিতলির সবচেয়ে পছন্দের। ঠিক সেই দিন মাঝরাতেই এক অদ্ভুত খসখস শব্দে অনিশের ঘুম ভেঙে যায়, আর চোখ খুলেই সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। ঠিক তিতলির মতো কেউ আয়নার সামনে বসে ঠোঁটে লিপস্টিক ঘষছে। অনিশের দিকে ফিরে সেই আরেকটা তিতলি ভয়ানক শব্দে হেসে উঠল, আর সেই হাসির সাথেই ঘটল বীভৎস কাণ্ডটা। হাসতে হাসতে তিতলির ঠোঁটটা চওড়া হতেই অনিশ দেখল তিতলির ওপরের আর নিচের ঠোঁট দুটোর চামড়া ফেটে চৌচির হয়ে গিয়েছে।
লিপস্টিকের রংটা কেমন যেন স্যাঁটস্যাঁটে আঠালো রক্তের মতো মনে হচ্ছে। আর ঠোঁটের ফাটা অংশগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসছে অসংখ্য সূক্ষ্ম জ্যান্ত লালচে কৃমির মতো ছোট ছোট পোকার মতো কিছু। হাসির টানে ঠোঁটের চামড়া ফুঁড়ে সেগুলো কিলবিল করতে করতে বেরিয়ে আসছে। তারপর তারা যেন একে অপরের সাথে পেঁচিয়ে গিয়ে তিতলির মুখটা একেবারে বন্ধ করে দিল, যাতে সে আর কোনো দিন চিৎকার করতে না পারে, মুখ খুলতে না পারে। আয়নার কাঁচটা তিতলির ঠোঁট থেকে ছিটকে আসা রক্তে লাল হয়ে গেল। অনিশ ভীষণ জোরে একটা আর্তনাদ করে জ্ঞান হারালো। পরদিন সকালে যখন অনিশের জ্ঞান ফিরল, বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অনিশ কাঁপতে কাঁপতে ড্রেসিং টেবিলটার দিকে তাকালো। অদ্ভুত, আয়নাটা তখন একদম পরিষ্কার, রক্তের ছিটে ফোঁটাও নেই সেখানে। বিছানার দিকে তাকাতেই অনিশের বুকটা ধক করে উঠল। বিছানাটা খালি, তিতলি নেই। ঠিক তখনই পেছন থেকে চটি পড়ে চলার খসখস শব্দ হলো। অনিশ ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে তিতলি, ভীষণ ফ্যাকাশে, কেমন যেন রক্ত শূন্য, কিন্তু ওর ঠোঁটে সেই গাঢ় খয়েরি লাল লিপস্টিক জল জল করছে। অনিশ ভয়ের তো গলায় ডাকলো, এই তিতলি, তিতলি। তিতলি কোনো উত্তর দিল না। সে অনিশের দিকে তাকিয়ে মরার মতো কেমন একটা যান্ত্রিক হাসি হাসার চেষ্টা করল, কিন্তু তিতলির ঠোঁট ফাঁক হলো না। শুধু ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা টাটকা রক্ত। তিতলি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল, যেন সে এই ঘরের কেউ নয়। সে যেন অন্য কোনো দুনিয়া থেকে আসা এক অচেনা মানুষ, বোধহয় ঠিক মানুষও নয়। অনিশ বিছানায় বসে কাঁপছিল। হঠাৎ জানলার বাইরে চোখ পড়তেই সে দেখল বাড়ির সামনেই গলিতে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন অসম্ভব সুন্দরী বছর ৩০-এর এক মহিলা। তার চোখ দুটো ঠিক তিতলির ঘরের জানলার দিকেই স্থির। অনিশকে জানলায় দেখতে পেয়ে ভদ্রমহিলা সেই রহস্যময় হাসিটা হাসলেন। ওনার চোখ চকচক করছে কোনো এক ক্রূর আনন্দে। এই মেয়েটারও একই দশা হলো। মুচকি হেসে নিশ্চিন্ত মনে নিজের পার্লারের পথে পা বাড়ালেন তিনি। পার্লারে ফিরে সুমিত্রা নিজের ছোট্ট পার্সটা খুলে চাবি নিয়ে লকার থেকে বের করলেন একটা নতুন সম্পূর্ণ খালি আরেকটা রূপোলি লিপস্টিক কেস। তিতলির শরীর থেকে শুষে নেওয়া সেই গরম রক্ত আর জীবনী শক্তি এখন ওই শূন্য কেসের ভেতরে জমাট বাঁধতে শুরু করেছে। বৃষ্টিবিন্দুর মতোই ফোঁটায় ফোঁটায় তৈরি হচ্ছে একটা নতুন বিষাক্ত প্রলেপ। সদ্য তারুণ্যের এই রক্ত যে তার বড্ড প্রয়োজন নিজের যৌবন ধরে রাখবার জন্য। 1 বছর এখন নিশ্চিন্ত, আবার ঠিক 1 বছর পর অন্য কোনো যুবতীকে প্রয়োজন পড়বে সুমিত্রার, যাদের বয়স 30-এর কম। তাদের শরীরের টাটকা রক্তই যে তার চোখ ধাঁধানো সৌন্দর্যের গোপন চাবিকাঠি। অনন্যা বিউটি পার্লারের সেই অন্ধকার ক্যাবিনেটের ড্রয়ারে আবার অপেক্ষা করবে সুমিত্রার নিজের হাতে তৈরি করা সেই মারণ রূপটান, শেড 1313। শুনছিলেন বইপাড়া লাইভ অরিজিনালসের দ্বিতীয় নিবেদন, দেবশ্রী রায় রচিত ছোট গল্প শেড নাম্বার 13। গল্প পাঠে অভিক, অনিশের চরিত্রে সৌম্যদীপ, সুমিত্রার চরিত্রে বর্ণালী, তিতলির চরিত্রে দুর্বা। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে অগ্নিভ এবং সৃজা। প্রচার অলঙ্করণ অভিষেক, পর্ব পরিচালনায় সুশোভন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অভিষেক চ্যাটার্জি। দেবশ্রী রায়ের জন্ম 1982 সালের 23শে ডিসেম্বর উত্তর কলকাতার পাইকপাড়ায়। স্কুল জীবনেই লেখার সূচনা। ইতিহাস, পুরাণ, মনস্তত্ত্ব, ভৌতিক, শিশু ও কিশোর সাহিত্য
লেখার প্রধান বিষয়। শিক্ষাগতভাবে মনোবিদ্যা শাখার সঙ্গে যুক্ত। প্রকাশিত হয়েছে ভৌতিক গল্পের সংকলন 13। সমাজসেবামূলক কাজে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছে লেখিকার। আজকের মতো বইপাড়াতে লাইভ এখানেই শেষ। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব নতুন একটি গল্প নিয়ে। বইপাড়ার সদস্য হন এবং সবার সাথে শেয়ার করুন। ভালোবেসে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আগাম নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে আগামী সপ্তাহে বইপাড়া লাইভে। বইপাড়া লাইভ, গল্পের বিচিত্র রোজ, বইপাড়া থেকে রোজ। শুভরাত্রি।